আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আবারও আপনার দর্শকদের কৃতজ্ঞতা জানাই যে আমাদের ভিডিওগুলো তারা দেখেন। তো আপনাদের জন্যই আমরা কথা বলি, আপনাদের মুখের ভাষাতে আমরা কথা বলি। তাহলে তখন ভারতও বসে থাকবে না। ভারত তখন এই দেশের সার্বভৌমত্বই ধ্বংস হয়ে যাবে, এই দেশটাই ধ্বংস হয়ে যাবে। কারণ ভারত কোনোদিনই 8 কোটি লোক তো দূরের কথা, 8 লাখ লোক, 80,000 লোকই ঢুকতে দিবেন আমি নিশ্চিত। ভারত প্রয়োজনে বাংলাদেশ ভেঙে ফেলবে, মেনে বলে তোমরা ওইখানে গিয়ে থাকো, আবু বাংলাদেশে গারবে। ওই রোহিঙ্গাদের মতো বাংলাদেশে ঢুকাই দিবেন, ভারত মেনে নিবে? আমার মনে হয় ভারত এবার তা মেনে নিবে না। কারণ 71 সালে এই অনেক হিন্দুর রক্ত, হিন্দুর সম্ভ্রম চলে গেছে। আমরা শুধু মুক্তিযুদ্ধ দেখি, অপ্রিয় হলেও সত্য। আজকে আমাকে একজন লোক বলেছেন, সে কিন্তু হিন্দু না, মুসলমান। তিনি আমাকে বলেছেন, কি ফরিদ সাহেব, আপনার 1 বছর আগে বলছিলাম এই কথা বলেন নাই। এই তো ঘন্টা 2 আগে তার সাথে আমার কথা হয়েছে। তিনি বাংলাদেশের একজন সচিব পর্যায়ের ব্যক্তি ছিলেন, এখন রিটায়ার্ড আছে। তিনি বললেন, এবং মুসলমান। আবার বলি এমনি হিন্দু না, তিনি মুসলমান। তিনি বলেছেন যে ভারতে যে 1 কোটি হিন্দু, মানে ভারতে 1 কোটি শরণার্থী গিয়েছিল, তার মধ্যে তো 95% তো ছিল হিন্দু। তাই বাংলাদেশের মুসলমানের স্বাধীনতার প্রতি এত ত্যাগ তিতিক্ষার ব্যাপারে স্বীকৃতি দেয় না। কয়জন গেছে সেখানে? মুক্তিযোদ্ধারা যারা ট্রেনিং নিতে গেছে তাদের বিষয় আলাদা, তাদের সঙ্গে আজকে একটা ছোট করে একটা পোস্ট দিয়েছে। এই জন্য আমার একটা দ্বিতীয় আইডি, যেটা সেটারও আবার দ্বিতীয় আইডি, সেটারও ভেরিফাইড ছবি গায়েব করে দিয়েছে। সেটারও মানে ভেরিফাইডটা তোমার গায়েব করেছে, একটা আইডি করছি সেখানে আমার ছবির উপরে কপিরাইট মেরে দেয়। মানে এই দেশের আলবদ রাজাকারেরা আমাদের ফেসবুকেও থাকতে দেয় না, কারণ ওরা জানে যে আমরা যদি একজনও থাকি ফেসবুকে রাজপথ না, ফেসবুকে থাকলেও তাদের সমস্যা, ইউটিউবে থাকলেও তাদের সমস্যা। তাই তারা চ্যানেলের বিরোধিতা করে, রাজপথও থাকতে দিবে না, কোথাও সামাজিক যোগাযোগের মাধ্যমে থাকতে দিবে না। যেটা বলতেছিলাম যে যারা এই হিন্দুদেরকে যেবার এইবার তারা দিবে না, তখন ভারত কি করবে? ভারত তখন বাংলাদেশকে ভেঙে ফেলবে। ভারত না শুধু, সারা পৃথিবী সেটা স্বীকৃতি দিবে। কারণ একটা দেশ তো 8 কোটি মানুষকে জায়গা দিবে না। আর ভারত তো ইউরোপের মতো ধনী দেশ না, কে খেয়ে খেয়ে তাদের কেন খাওয়াবে আমাদের? কারণ একবার তো খিলি 71 দেখেছে যারা কিরকম গাদ্দার হয়, যে 1 কোটি মানুষের খাওয়াবে, মুক্তিযুদ্ধের জন্য বলিদান দেবে 19,000, তারপর সারাদিন ভারত বিরোধিতা করবে। এই বেইমান জাতিরে কে খাওয়াবে? আর কেউ কোনোদিন খাওয়াবে না, আপনি নিশ্চিত থাকেন। শোনেন, দরিদ্র হোক, দুর্বল হোক, অনাত্মীয় হোক, মানুষ তাকে খাওয়াবে। কিন্তু যদি বেইমান হয়, সেটা আত্মীয় হলেও কেউ কাউকে খাওয়ায় না। তো বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে 71-এ এরা কত বড় বেইমান। এরা 71-এ যে দেশটা তাদের পক্ষে ছিল, সারাদিনই তাদের বিরোধিতা করে। তো ওই দেশ আবার আসবে আমাদের পক্ষে? কেন আমরা সেটা আশা করব? সে আশা করা বোকামি, কারণ সেটা তারা করবে না। আর যদি তারা করে, তাহলে ভাববো আমরা ভাগ্যবান, আর তারা হচ্ছে, ভারত হচ্ছে বোকা। এটা আমরা ধরে নিতে হবে। কারণ ভুল করে মানুষে একবার, আর গাধায় করে বারবার। ভারত যদি ভুল করে সেটা আলাদা কথা, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদের হুমকির মুখে পড়ে গেছে। এটা হচ্ছে সমস্যা। এই দেশের মানুষ পাকিস্তানের জজবায় বুঁদ হয়ে আছে। এই পাকিস্তানি জজবার নেশা যখন কেটে যাবে, তখন দেখবে যে তাদের পায়ের তলায় মাটি নেই, পাকিস্তানের মতো ভিখারিস্তানে পরিণত হবে। আমাদের তরুণরা এটা বুঝতে পারতেছে না। আমাদের যে জেনজি জেনারেশন, জেনজিতে কি বোঝায় জানি না। জেনজিতে কি জিয়াস জেনারেশন বোঝায়, নাকি জেনজিতে জিন্নাস জেনারেশন বোঝায়, নাকি জামাতের জেনারেশন? বুঝতে পারতেছি না। এরা তো এই মুহূর্তে পাকিস্তানি জজবা, আমি যেটা বলতেছি, এরা তো পাকিস্তানি জজবাতে একেবারে বুধ। এর নেশা যখন কেটে যাবে না, তখন পায়ের তলায় মাটি থাকবে না। পাকিস্তানের মতো ভিখারিস্তানে পরিণত হবে। আফগানিস্তানের মতো 3/1 ভাগ যেমন না খেয়ে থাকে, ওরকম না খেয়ে থাকতে হবে। এই দেশের মানুষ এত নির্বোধ, এদের কাছে 2টা দেশ সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে পাকিস্তান, আর একটা হচ্ছে আফগানিস্তান। একটা হলো ভিখারিস্তান, আর একটা 3/1 ভাগ লোক না খেয়ে থাকে। এই 2 দেশ হলো এই দেশের মানুষের আদর্শ। তো এই দেশটাকে নিয়ে আপনি কিভাবে এগিয়ে যেতে পারেন? এটা পৃথিবী জেনে গেছে যে বাংলাদেশের মানুষ, ওই যে মেজবাউদ্দিন স্যার যে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার চোখের সামনে হায়ার মাদ্রাসা হয়ে যেতে দেখলো, এই কথাটা যখন বলেছে, তখন বাংলাদেশের কোনো সরকার, কোনো দল, বিরোধী দল, কেউ এটা গুরুত্ব দেয় নাই। এখন তো মজা বুঝে গেছে, সারা পৃথিবী জেনে গেছে যে বাংলাদেশে এখন আর কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নেই। সবগুলো এখন হায়ার মাদ্রাসা, কওমি মাদ্রাসা, খারেজি মাদ্রাসা, আর তাবলিগের মার্কাজ। বিশেষ করে বুয়েট, ওটা তো এখন বুয়েট নাই, বুয়েট হয়ে গেছে মার্কাজের, তাবলিগের সেন্টার। এগুলো তো বিশ্ব জানে, তাই ভিসা দিবে কেন? কারণ স্টুডেন্ট ভিসা দিলে আপনাকে তো পড়তে হবে, কারণ এরা তো পড়তে যাবে না, এরা যাবে কওমি মাদ্রাসা ছাত্র হিসেবে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে কওমিদের ভর্তি করায় দেশের অবস্থা কি হয়েছে, তো ওরাও জানে যে এদের যদি বিদেশে নেয় তাহলে দেশের পরিস্থিতি কি হবে। কারণ বাংলাদেশের ছাত্রদের জঙ্গিবাদী মাইন্ড সেট আপে তৈরি করা হয়েছে, এটা বিশ্ব জেনে গেছে। এরা জানে যারা, এরা এরা শুধু দরিদ্র হলেও সমস্যা না। পৃথিবীর অনেক, শ্রীলঙ্কা তো ধনী দেশ না, তাদের ভিসা বন্ধ করে না। নেপাল দরিদ্র দেশ, তাদের, নেপাল তো ধনী দেশ না, তাদের ভিসা বন্ধ করে না। বাংলাদেশে কেন বন্ধ করে? কারণ জানে বাংলাদেশে জঙ্গিবাদে ভরপুর। এরা মানসিকতায় একেবারেই নিম্ন পর্যায়ের এবং উগ্র, এটা জেনে গেছে। আর অর্থনৈতিক ভাবে দেশ তো পঙ্গু হয়ে গেছে। ডক্টর ইউনূসের আমলে আসার পরে এই দেশে যে মানে মুসলিম সন্ত্রাসবাদ, মুসলিম উগ্রতা এই দেশে যে ছড়িয়ে গেছে, এটা তারা জানে না। পাকিস্তানের যে
সন্ত্রাসী মৌলবীরা এই দেশে ওয়াজ করতেছে, তারা দেখতেছে না? এরা তো আসলে ওয়াজ করে না, তারা কি একটা ওয়াজে পাকিস্তানের মৌলবীরা কিন্তু টাকা নেওয়ার জন্য ওয়াজ করতে আসছে? এরা আসছে এখানে রিক্রুট করতে। এটা তো বিশ্ববাসী জেনে গেছে। তো বাংলাদেশ তো শুধু বাংলাদেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক না, বাংলাদেশের এই মৌলবাদী গোষ্ঠীটা তো শুধুমাত্র বাংলাদেশের সংবিধানের জন্য বিপজ্জনক না, এটা পুরো পৃথিবীর জন্য বিপজ্জনক। এটা বিশ্ব জেনে গেছে, তাই তাদের আর ভিসা দিবে না। এবং এর কারণে কি হলো, আমাদের যে কর্মক্ষেত্র, আমাদের যে শিক্ষার যে প্রসার ঘটতো, সেটা স্থগিত হয়ে গেছে এবং ধ্বংস হয়ে যাবে। ডক্টর ইউনূস এই বাংলাদেশটাকে ধ্বংসই করতে চায়, তার জন্যই তো সে এখন ক্ষমতায়। এই জঙ্গিবাদীদের এই গোষ্ঠীর মধ্যে, তাবলিগের মধ্যে ফালাইছিল। এবং অদ্ভুত ব্যাপার দেখেন, আওয়ামী লীগের লোক কিন্তু তাবলিগে ফালায় নাই, এরা কিন্তু ফালাবে, আবারও ফালাবে, ফালাইছিল এবং ভবিষ্যতে ফালাবে। তো তাবলিগ যেটা হচ্ছে, এটা হতে পারে, অস্বাভাবিক কিছু না। পাকিস্তানে যারা বলছে পাকিস্তান থেকে আসবে, আসবে না ভাই, এসে গেছে অলরেডি। পাকিস্তানে পানিপথে জাহাজ তো এমনি আনে নাই, পরিকল্পনা করেই তো আনা হয়েছে, পরিকল্পনা বাইরে তো আনে নাই। এই পানির পথে এতদিন পরে, এই যে 50 বছর পরে পাকিস্তানের সাথে পানিপথে যোগাযোগ, আপনারা কি মনে করছেন এটা এমনি? এখানে অস্ত্র আসতেছে, গোলা বারুদ আসছে, আর বিমানেই তো চলে আসছে ট্রাক 25 টন, 25 টন পপিবি জানে যে এই দেশে বিমানে, তাহলে পানির জাহাজে কি আসতেছে বুঝে নেন। সেখানে মানুষ আসতেছে, অস্ত্র আসতেছে, কত কিছু আসতেছে, সেটা তার নতুন কিছু না। তবে তারা যে চেষ্টা করবে তাবলিগ এইখানেও একটা বিভ্রান্ত করার জন্য, যেটাকে এর ব্যবহার করতে চাইবে, এটাই স্বাভাবিক। একটা পাকিস্তানি জজবা তৈরি করে চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় তারা জজবা তৈরি করলে সফল হতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ যেমন জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে আবার তারা কিন্তু গাঁজা খাইতে যায়, জুমার নামাজ পড়েই কিন্তু আবার ইন্ডিয়ান ফেন্সিল খাইতে যায়, জুমার নামাজ পড়ার পরেই কিন্তু তারা আবার ওই ভারতের বারমারি আবার খাইতে যায়, মাগরিব নামাজ পড়েই কিন্তু তারা আবার মাগরিব নামাজ পড়ে এসে কিন্তু এই দেশের মানুষের আবার ক্রিকেটের জুয়া খেলে, ঠিক আছে, ক্রিকেটের আইপিএল এর জুয়াতে টাকা ধরে। তো এশার নামাজ পড়ে এসে আবার সেই টাকার ভাগা নেয়। তো এই দেশটাকে আফগানিস্তান বানাতে চাইলে হবে না। আর যদি কেউ চেয়ে থাকে, পরিণতি আফগানিস্তান পাকিস্তানের মতোই হবে। আর কেউ যদি এরকম চিন্তা করে যে এই দেশ আফগানিস্তান হইলে খুব ভালো থাকবে, আফগানিস্তান কেমন ভালো আছে সবাই তো জানে। বাংলাদেশে আপনি আরামে থাকতে পারেন না, আপনি আফগানিস্তান হবেন? যারা এখন মানে সুখে থাকতে তো ভূতে গেলায়, তাই বেশি ফাল পারতেছে এই দেশের কিছু মানুষ এই দেশটাকে মৌলবাদী বানানোর জন্য। কিন্তু রিয়ালিটি কিন্তু আলাদা। এই দেশকে আপনি যদি মৌলবাদী বানাইতে চান, তাহলে পাকিস্তানের মতো ভিখারিস্তান হইতে হবে, আর আফগানিস্তানের মতো 3 ভাগের 1 ভাগ লোক না খায় থাকতে হবে, যার ভবিষ্যৎবাণী আমরা আপনার চ্যানেলের মাধ্যমে বহু আগেই করে রাখছি, যে বাংলাদেশ কিন্তু দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। যদি বাংলাদেশের কোনো কারণে মৌলবাদী শক্তিরা ক্ষমতা নিতে চায়, তাহলে এই দক্ষিণ এশিয়া অস্থিতিশীল হয়ে যাবে এবং এই বাংলাদেশ টিকবে না। আপনি নিশ্চিত থাকেন এই বাংলাদেশ টিকবে না, বহু মানুষ না খেয়ে মারা যাবে। যারা এই প্ল্যান করতেছে বা করার যদি চিন্তা করে, তারাও না খেয়ে মারা যাবে, তারা নিজেরাও না খেয়ে মারা যাবে, আপনি দেখতে পাবেন। জি, আওয়ামী লীগ যদি আন্দোলন করে এবং মাঠে নামে, পালায় যাওয়ার সুযোগ পাবে না তো ইউনুস। পাবলিক তাকে পেটে পাড়া দিয়ে ভুড়ি বের করে ফেলবে, সে পালায় কোথায় যাবে? ইউনুসের জন্য তার হেলিকপ্টার আসবে না ভারত থেকে, এটা তো আমরা অন্তত জানি। ইউনুসকে রক্ষা করার জন্য ভারত আসবে না, ভারতের এত দায় নাই, আগ্রহ নাই। তো ইউনুস, আওয়ামী লীগের আন্দোলন আজ হোক কাল হোক নামবে, মাঠে তো অবশ্যই তারা নামবে। এমনকি এই আন্দোলনের আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে। আর আপনি বলেন পালায় যাবে, কেউ পালা যেতে পারবে না। আওয়ামী লীগ যখন মাঠে নামবে, একটা লোক পালা যেতে পারবে না। কারণ এইবার আওয়ামী লীগ আন্দোলনে আমলে প্রথমে আগে এয়ারপোর্ট দখল করবে। এয়ারপোর্ট যখন দখল করে পালায় যাবে কোথায়? আপনাকে দেশে থাকতে হবে, আর না হলে ভারতে পালায় যেতে হবে, যে ভারতের বিরুদ্ধে 7 সিস্টার খায় ফেলবে। আপনি দেখতে পারবেন, একটা জিনিস আমি বলে রাখি, এই যে এতদিন এরা ভারতের বিরুদ্ধে এত কথা বলেছে না, এদের কিন্তু যান বাঁচাবে যারা বলছে না ভারত পালায় গেছে শেখ হাসিনা কেন ভারতকে, শেখ হাসিনাকে কেন ভারত জায়গা দিল, বড় অভিযোগ করতেছে না? এই যারা অভিযোগ করতেছে, এর 80% লোক কিন্তু ভারতে পালাবে, এবং ভারতে না পালালে এরা বাঁচতে পারবে না। এই যে সাফা মারতেছে না যারা এখন বড় বড় লম্বা লম্বা কথা বলতেছে, কারণ এদের সামনে 2টা রাস্তা খোলা। একটা হলো বাংলাদেশে থাকলে জনগণ, যেটা আমি বলি, পেটে পাড়া দিয়ে গুবের করে ফেলবে, অথবা তাদের ভারতে পালায় যেতে হবে। মাঝখানে আর জায়গা নেই। যে ভারতকে তারা মনে করে ভারতে গেলে হিন্দু হিন্দু গন্ধ করে, যে ভারতকে মনে করে ওটা গরু পূজা করে, যে ভারতকে তারা মনে করে যে সবচেয়ে খারাপ একটা দেশ, সবচেয়ে মানে বাজে একটা দেশ এটা মনে করে, এবং সবচেয়ে ঘৃণা বেশি করে যে ভারতকে, সেই ভারতে গিয়ে এদের মরতে হবে, আপনি নিশ্চিত থাকেন। তার প্রমাণ আপনাকে আমি দেখাই দিই। এই তেঁতুল শফি কিন্তু লম্বা লম্বা কথা বলছিল নারী শিক্ষার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। তাকে কিন্তু শেষে ভারতে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে এবং নারীর হাতে চিকিৎসা নিতে হয়েছে। এই বাংলাদেশেও কিন্তু তাই ঘটবে। আজকে যারা বলতেছে আওয়ামী লীগের লোক কেন ওইখানে গেল, শেখ হাসিনা কেন জায়গা দিল, ইত্যাদি ইত্যাদি, সারাদিন ভারত ভারত বিরোধী জজবা করে এইসব দাঁত, আমার দাঁত ভাবির পোলা যেটা, কারো দাঁত বেঁকা, কারো ঘাড় বেঁকা, কারো চুল বেঁকা, কারো মানে বললাম না, রঙ্গ প্রথমে কথা বলতে চাই না। এই ভাবির পোলা, এমনকি ভাবির মাইয়ারদেরও ভারতে পালায় থাকতে হবে, আপনি নিশ্চিত থাকেন, এটা দেখতে পারবেন। আর যেটা বলেন আন্দোলন, বাংলাদেশে যখন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ আন্দোলন করবে,
এরা এরা পালায়ও জায়গা পাবে না, ক্যান্টনমেন্টে পালায় এরা জায়গা বাঁচতে পারবে না, নিশ্চিত থাকেন আপনি। ক্যান্টনমেন্টে পালায় এরা বাঁচতে পারবে না, কেউ এদের জায়গা দিবে না। এদের পরিণতি হবে করুন। আওয়ামী লীগ অবশ্যই আন্দোলনে নামবে। তার সিমটম আপনি পেয়েছেন যে দিল্লিতে তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু বার্তা দিয়েছে তারা নির্বাচন করবে। আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে না দেয়, ওই যে সে বিড়ালের গল্প করছি, যে বিড়ালকে যদি আপনি ঘর দরজা আটকায় পেটান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আওয়ামী লীগকে যদি নির্বাচন অংশ না নিতে দেয়, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বিপ্লবী দলে পরিণত হবে, যেটা আওয়ামী লীগের চরিত্র না। মানে রাজনৈতিক দলের কিছু চরিত্র থাকে, আওয়ামী লীগ বা বিএনপি এরা কিন্তু বিপ্লবী দল না, তাই না? এরা বিপ্লবী দল না। কিন্তু এরা যা করতেছে, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ না নিতে দেয়, আওয়ামী লীগ অবশ্যই বিপ্লবী দলে পরিণত হবে। এবং আওয়ামী লীগ যদি বিপ্লবী দলে পরিণত হয়, তাহলে বাংলাদেশে এই জেনজিদের অবস্থা খারাপ হয়ে যাবে, এই 24 জুলাই সন্ত্রাসীদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইউনূসের তো আপনি খুঁজেই পাবেন না, পরিণতি কি হবে। জি, ধন্যবাদ আপনাকে। হাসনাত আব্দুল্লাহরা ফাঁকা মাঠে গোল দিতে চায়। তাদের যে আসনগুলো, এই আসনগুলোতে সিস্টেমে অন্য প্রার্থীদেরকে ল্যাংমাইরা বিভিন্নভাবে সরকারের প্রোটোকল মেকানিজম ব্যবহার করে মাঠ থেকে ফাঁকা করে দিতে চায়। এবং নতুন বক্তব্য শুরু করছে, ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। আরে ব্যাটা, মানুষের গাড়ি চালাস, তেলের টাকাও মানুষে দিয়ে দেয়, আবার ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না? কি একটা অদ্ভুত কথা, চিন্তা করতে পারেন এরা। তো মাঠ থেকে সরাই দেবে, কেন সরাই দেবে? ঋণ খেলাপি। 2004-5 সালে বিএনপি বা 6 সালের পরে বিএনপি মাঠ থেকে বিতাড়িত হয়, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। যারা যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেছিল, সমস্ত ব্যবসা বাণিজ্য টেক ওভার হয়ে গেছে, ভাঙচুর হয়েছে, দখল হয়ে গেছে। এই হলো তাদের রাজনৈতিক অবস্থা। 16 বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কোনো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি। ধীরে ধীরে তারা ব্যবসা বাণিজ্য ঢুকছে, কাজকর্ম করছে, ব্যাংকের ঋণ পরিশোধ করছে। ঋণ খেলাপি হলে একটা সিস্টেম কি? ঋণ খেলাপি হলে তাকে ফাঁসি দেওয়া সিস্টেম না, তাকে সেই ঋণটা নেওয়া দরকার। ঋণ নেওয়ার সিস্টেম কি? ঋণ নেওয়ার সিস্টেম হলো ঋণ রিশিডিউল করা। ঋণ রিশিডিউল করে কিভাবে? নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়া এটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে নিয়মিত হবে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে ঋণ রিশিডিউল হবে। বিষয়টা এইরকম না, ঋণ খেলাপি হয়েছে এবং তাকে মানে দুনিয়া থেকে গায়েব করে দিতে হবে, সরাই দিতে হবে, এইরকম না। তো এইভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার যে সকল ব্যবসায়ী, যারা এমপি পদপ্রার্থী হয়েছে, তারপরে হলো যারা দেশান্তরিত হয়ে অ্যাসাইলাম গ্রহণ করে বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছে, তারা এই সময়ে এসে বলতেছে যে তারা নির্বাচন করতে পারবে না। ভাই, এইটা যদি নির্বাচন করতে না পারে, তাহলে নাহিদ নির্বাচন করতে পারবে না। নাহিদ উপদেষ্টা ছিল, বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি। সমস্ত লজ্জা শরম ভাইঙ্গা এরা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করতেছে। বাংলাদেশের কোনো উপদেষ্টা কোনোদিন নির্বাচন করেনি এবং আইন আছে নির্বাচন করতে পারবে না। এবং এই সরকারের সময়ও সেই আইন বলবৎ থাকার কথা, কিন্তু এদের স্বৈরাচারী আচরণে এরা জুলাই করছে। জুলাই করলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বৈধ, জুলাই করলে মব করা বৈধ, এবং জুলাই করলে চুরি সাস্তামি করা বৈধ, আর জুলাই করলে মানুষের গাড়ি ছিনতাই করে সেই গাড়িতে মানুষের টাকা দিয়ে তেল পুড়ে মানে হাঁকায় চলা বৈধ। আবার বক্তব্য দিবে যে ওরা ট্যাক্স ফ্রি গাড়ি চলবে। তোদের তো ট্যাক্স ফ্রি গাড়ি তো রয়েছে রে, ট্যাক্স ফ্রি না, মানুষের গাড়ি কিনছে, ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে তো টাকা লাগে। তোদের তো গাড়ি তো মানুষের কাছ থেকে ছিনতাই করে নেওয়া, চুরি করে নেওয়া, তাই না? বলছে না, কেউ নিয়েছে জামাত নেতার কাছ থেকে, কেউ নিয়েছে বিএনপি নেতার কাছ থেকে, চাইয়ে চিন্তাই চলে গাড়িতে চলে মজা মাস্তি মারে বক্তব্য দিচ্ছে যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। ট্যাক্স ফ্রি গাড়ি পার্লামেন্ট মেম্বারদের জন্য এটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। একজন পার্লামেন্ট মেম্বারের জন্য স্বাভাবিক যে গাড়িগুলো আছে সেই গাড়ি যথেষ্ট না। এটা লং জার্নির জন্য, দ্রুত জার্নির জন্য, নিরাপদ এবং ব্যালেন্সের জন্য, একটা গাড়ির জন্য প্রয়োজন। সেই জায়গা থেকে পার্লামেন্ট মেম্বার কার জন্য কাজ করে? জনগণের জন্য কাজ করে, দেশের সার্ভিসের জন্য কাজ করে। কয় টাকা বেতন পায়? এই টাকা বেতন দিয়ে সে ট্যাক্স দিয়ে 2 কোটি টাকা দিয়ে 3 কোটি টাকা দিয়ে গাড়ি কেনা কতটুকু সম্ভব? এই গাড়ি যদি জনগণের সার্ভিসেই ব্যয় হয়, তাহলে সেই জনগণের সার্ভিসে ব্যয় হওয়ার জন্য সেই গাড়িটা ট্যাক্স ফ্রি হওয়া স্বাভাবিক। যেটা নিয়ম এবং আইন, ওইটাকে এরা অবৈধ হিসেবে দেখাচ্ছে যে ট্যাক্স ফ্রি গাড়ি সে কিনবে না। মানুষের গাড়ি চুরি কইরা, গাড়ি হাইকা, গাড়ির বহর দেখায়, 100 গাড়ি 200 গাড়ির বহর দেখায়, আবার বাপে বলে জমিদার ছিল, দাদাও ছিল জমিদার, এতদিন ঝুলায় ট্রেনে করে গেছে। এরা নতুন করে গল্প শোনাচ্ছে। ফাঁকা মাঠ চায়, এরা ফাঁকা মাঠ চায়। এখানে নাহিদের আসনে বিএনপি প্রার্থী কাইয়ুম ভাইকে সরায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। এদের ফাঁকা মাঠ দরকার, কোলে করে সংসদে ঢুকাই দিলে আরো ভালো হয়। এদের দেখছেন না, ওই যে আপনার হলো মব সৃষ্টি করে বলছিল যে সংসদ দখল করবে, দৌড় দিছে, হু করে দৌড় দিছে সংসদের সময়, সেনাবাহিনী আবার নিয়ন্ত্রণ করলো যে সংসদে দৌড় দিলেই মনে হয় মানে সংসদ দখল হয়ে যায়। এইরকম মন মানসিকতা নিয়ে যারা
আচরণ করছে, তারা বলছে যে ট্যাক্স ফ্রি গাড়ি চলবে কি চলবে না। আরে বেটা, এখনো তো 2 উপদেষ্টা সরকারের বাসভবনে থাকে, তাই না স্যার? 2 উপদেষ্টা সরকারের বাসভবনে থাকে না, এখনো পদত্যাগ করছে, এখনো থাকে। তারা আবার এগুলো ন্যায় নীতি শিখায়, ঠিক আছে। এবং অলরেডি গণনা শুরু হয়ে গেছে, গণনা এনসিপি থেকে সবাই পদত্যাগ করতেছে, শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে, মজা মাস্তি। জেলা প্রশাসক অফিসে গিয়ে চান্দাবাজি, উপজেলা পরিষদ অফিসে গিয়ে চান্দাবাজি, সচিবালয় গিয়ে চান্দাবাজি। আজকে ন্যায় নীতি শেখাচ্ছে। 3 মাস ধরে, গণঅভ্যুত্থানের পরে 3 মাস ধরে খালি মব সৃষ্টি করে করে কোথায় প্রিন্সিপাল বদল করতে হবে, কোথায় ব্যাংকের এমডি বদল করতে হবে, বদল করলেই টাকা, বদল করলেই পয়সা। এবং ব্যাংকের সামনে গিয়ে দাঁড়াইছে, ব্যাংকের এমডি ভয়েতে ফোন দিয়ে বলছে, বাবা কত লাগবে, দিয়ে দিচ্ছি, তোমার আমার টেনশন দিও না। এই রকম করে চুরি চামারি করে যারা এই পর্যায়ে আসছে, যারা ফকিন্নির পুত ছিল এখন গাড়ির বহন নিয়ে বের হয়, তারা বলে যে ট্যাক্স ফ্রি গাড়ি চলবে না। এদের নৈতিকতা কোন জায়গায়? এরা হলো ফ্রি ফিল্ড চায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না। সেই সকল রাজনৈতিক বন্ধুরা যারা দীর্ঘদিন দেশান্তরিত ছিল, অ্যাসাইলামে ছিল, রাজনৈতিক আশ্রয় ছিল বিভিন্ন দেশে, বিভিন্ন ডকুমেন্টসের সমস্যা, বিভিন্ন কিছু দেখায় কই তোরা তো একটা জামাত প্রার্থীর বিরুদ্ধে মামলা করস নাই, জামাত প্রার্থী দ্বৈত নাগরিকত্ব নিয়ে গেছে না, দ্বৈত নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করবে, নির্বাচন করবে। এরা সবাই দেশান্তরিত ছিল, স্পেশাল কেস। স্পেশাল নির্বাচন বলছো না, এটা স্পেশাল নির্বাচন বলেই তো উপদেষ্টা হয়েও নির্বাচন করতেছো, তাই না? উপদেষ্টা হয়ে তুমি যে প্রোটোকল নিছো, যে অর্থ নিছো, যে অর্থ কামাই করছো, চুরি চামারি করছো, সেইটা নিয়েই তো নির্বাচন করবা। তুমি মিয়া উপদেষ্টা হয়ে চুরি চামারি করে, বাটপারি করে, বাপকে দিয়ে হলো লুটপাট করাইছো, দখলদারি করাইছো, দখলবাজি করছো, চাঁদাবাজি করছো বাপকে দিয়ে। নাহিদ, হ্যাঁ, তুমি এখন ঢাকা 11 আসনের পার থেকে সরায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করতেছো, খেলতে পারো না, হ্যাডাম নাই, জামাতের সাথে জোট করছো, রাজাকারদের সাথে জোট করছো। এই বাংলাদেশে জামাত বিভিন্ন সময় সাপ্লিমেন্ট হিসেবে ছিল, বিভিন্ন দলের সঙ্গে গিয়ে 2টা 1টা 3টা আসন পাইছে। জামাতকে জিতানোর জন্য যারা সেখানে জোটবদ্ধ হয়েছে, জামাত যদি ক্ষমতায় যায়, এই এনসিপি আদর্শিক ভাবে জামাতকে যদি ক্ষমতায়ন করে, তাহলে ওই দায়টা থাকে যাবে এনসিপি, যে এরা হলো রাজাকারকে ক্ষমতায়িত করেছে। এই হলো অবস্থা। বলছে না আগে যে জুলাই আসছে 71-এর আর বেল নাই, এ রাজাকাররা বলছে না জুলাই আসছে মুক্তিযুদ্ধের আর বেল নাই। এই যে যারা জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে মাটি চাপা দেয়, তাদেরকে যারা শক্তিশালী করে, তারাও রাজাকার। রাজাকার একটা মানসিক বিষয়। অলি আহমেদ মুক্তিযোদ্ধা ছিল, আজীবন মুক্তিযোদ্ধা থাকার সুযোগ নাই। যখন তাকে সে বলবে গোলাম আজম ওর বাপ, তখন তাকে তার মুক্তিযোদ্ধা পদ খারিজ হয়ে গেছে। আখতারুজ্জামান যখন তাকে বলছে গোলাম আজম ওর বাপ, তখন তাকে ওর মুক্তিযোদ্ধা খারিজ হয়ে গেছে। মুক্তিযুদ্ধ একটা আদর্শিক বিষয়, রাজাকারও একটা আদর্শিক বিষয়। যে মুক্তিযুদ্ধের আদর্শিক বিষয়কে অন্তর্ধারণ করবে, সে মুক্তিযুদ্ধের আদর্শে আদর্শিত। আর যে গোলাম আজমকে বাপ মনে করবে, সে গোলাম আজমের আদর্শে আদর্শিত। গালি দিয়ে লাভ নাই, যুক্তি দিয়ে কথা বলো, বুদ্ধি দিয়ে কথা বলো। আমি একটাও গালি দিচ্ছি এই পুরো কথার মধ্যে? রাজাকারকে রাজাকার বলছি, তুমি আমাকে বলো, তো আমার যে পরিচয়, তুমি আমাকে বলো মুক্তিযুদ্ধের পক্ষের দালাল বলো, কোনো সমস্যা নাই। আমি তোমাকে রাজাকারের দালাল বলছি, তুমি আমাকে মুক্তিযুদ্ধের পক্ষে দালাল বলো, কোনো সমস্যা আছে? তোমার কাছে তো মুক্তিযুদ্ধ একটা গালি। বলছে না রাজাকার আগে ছিল দুর্নাম, এখন হয়ে গেছে প্রশংসা, রাজাকার এখন হলো গৌরবের বিষয়। বলছে না জামাতি ওয়াজি বলছে। তো এগুলোর হ্যাডাম নাই। অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে, বলতেছে নির্বাচনে থাকবে কিনা বিবেচনা করতে হবে। নির্বাচনে এত সোজা না বাবা। 200টা কেন্দ্রে 3 জন করে এজেন্ট যদি রেডি রাখো, তাহলে 200টা কেন্দ্রে 600 লোক খালি একে পাক্কা দিলওয়ালা, অন্যদিকে কনভিন্স হওয়া যাবে না, এরকম লোক দরকার। এত সোজা না। নিজেদের নির্বাচনে হ্যাডাম নাই, নতুন তারুণ বিভিন্ন কিছু নাম দিয়েছে, পুরান দলকে বাপ ডাইকা সেখানে গিয়ে জোট বাঁধতেছে। আরে বাবা, আমরা তো ছোট দল, আমরা তো কোথাও গিয়ে জোটবদ্ধ হইনি। জোটবদ্ধ হয়েছি আমরা, যে কথা বলতেছি ন্যায় কথা বলতেছি। এখানে জামাত হোক, বিএনপি হোক, এখানে তারা রাজনৈতিকভাবে নিপীড়িত ছিল। আরে ভাই, আমি তো এই নির্বাচনে আওয়ামী লীগকেও এই নির্বাচনে চাই। আমি চাই সবাই নির্বাচন করবে। এত ভয় পাও কেন? এত আত্মবিশ্বাস, এত হ্যাডাম, তাহলে ভয় পাও কেন? ভোটকে ভয় পাও কেন? আওয়ামী লীগের ভোটের জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে, সেই আওয়ামী লীগকে ভোটে চাও না। যেই ব্যক্তি ভোটার, তার দুটো যোগ্যতা, একটা হলো ভোট দেওয়ার যোগ্যতা আর নিজের প্রার্থী হওয়ার যোগ্যতা। তাহলে তাকে প্রার্থী হতে দিবা না কিসের জন্য? খালি ভোটটা দরকার। ভোটে দেওয়ার জন্য বলতেছে যে আওয়ামী লীগের সব দায় তার। আর একজন বলতেছে যে আওয়ামী লীগকে আর গ্রেপ্তার করা যাবে না। আর একজন বলতেছে আওয়ামী লীগের কি হয় দেখবে। আর একজন বলতেছে আওয়ামী লীগকে সে নিষিদ্ধ চায় না। বিভিন্ন কত রকমের বক্তব্য। আর আমি যখন বলি তাদেরও ভোটাধিকার আছে, তাদেরও ভোট প্রদানের অধিকার আছে, তাদেরও প্রার্থী হওয়ার অধিকার আছে, তখন হয়ে যায় আমি দালাল। এই তো আমি আমার যে রিকনসিলেশনের কথা, বাংলাদেশে প্রথম রিকনসিলেশনের কথা আমি বলছি। 2 দিন আগে নাইট ভোট পাওয়ার জন্য বলছে না রিকনসিলেশনের কথা, ট্রুথ কমিশনের কথা বলছে না, তা আমার কথাই তো বলছে। তারপর 4 দিন আগে ইউনূস সাহেব বলছে না রিকনসিলেশনের কথা, বলছে না রিকনসিলেশনের কথা, বলছে না
তো তাহলে সমস্যা কি? তো এই বাংলাদেশে এই নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন হতে পারতো, সুন্দর নির্বাচন হতে পারতো। কোন রাজনৈতিক পক্ষকে বাইরে রাখার অর্থ কি জানেন? বাইরে রাখার অর্থ হলো ওই রাজনৈতিক পক্ষকে নিয়ে অন্যরা ষড়যন্ত্র করবে, অন্যরা তার ভোট নিতে চায়, অন্যরা তার জায়গা নিতে চায়। জনগণকে ভালোবাসা ভোট নেবা, তুমি সিস্টেমে একজনকে মাইনাস করে কেন ভোট নেবা? তোমার এত হ্যাডাম, তোমরা খালি মাইনাস চাও, মাইনাস চাও। তো মাইনাস চাইলে সবার মাইনাস চাও। দুইজন জামাত থেকে বের হয়ে গেলে বিএনপি থেকে দুইজন বের হবে। জামাত বিএনপি, দেখেন এটা স্পষ্ট কথা বলতেছি, বিএনপির ভাইরা রাগ করবেন না, আমার কথা রাগ করার সুযোগ নাই। আমি ভাই সবাইকে নিয়ে নির্বাচনে, আমি সবাইকে নিয়ে চাই, আমি এত ভয় পাই না ভাই। 3 বছর 4 বছর 6 বছর 10 বছর 15 বছর থাকা লাগবে না। আমি ওই দিন এমপি হতে চাই যেদিন মির্জা আব্বাসের মতো আমার বয়স হবে, সালাউদ্দিন ভাইয়ের মতো আমার বয়স হবে, তাহের ভাইয়ের মতো বয়স হবে, তখন আমি এমপি হবো। আমি একদিন খালি কাজ করবো, অপেক্ষা করবো। আমার